আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যাত্রী বোঝাই করে ঢাকা ছাড়ছে ট্রেন লঞ্চ, মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হয়নি মানুষ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন, রাষ্ট্রপতির সাথে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় করতে পারবেন মুসল্লিরা। এবছরই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলার উন্নতি, অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেয়ার সাফল্যের দাবি। অবৈধ বালখেডের দৌরাত্মে নৌপথের ঈদযাত্রায় আতঙ্ক, নৌ পুলিশের চাঁদাবাজিতেই নিয়ম ভাঙার মহোৎসবের অভিযোগ প্রায়ই ঘটছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটিতেই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। এদিকে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। টিকিট নিয়ে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার কথা থাকলেও দূরপাল্লার ট্রেনগুলো আধ ঘন্টার বেশি সময় বিলম্ব করে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। সবচেয়ে সময় বিপর্যয় হচ্ছে নীলসাগর ও একতা এক্সপ্রেস ট্রেনে। রাত থেকেই যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। এই ট্রেনের অতিরিক্ত 3টি কোচ সংযোগ দেওয়া যায়নি, যার কারণে এই 3 কোচের যাত্রীদের টিকিট ফেরত নিয়ে সমমূল্যের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্ল্যান তেমন কিছুই নাই, এই ছুটিটা ফ্যামিলির সাথে দিতে চাই। 9 দিন ছুটি পাইছি, যাবো ঈদের বাড়িতে সবাই আছে। মানে যারা টিকিট কাটছে না তারা এই জন্য ঢুকতে পারতেছে না, ভেতরে প্রচুর জাম, এখান থেকে যাবো তার রাস্তা নেই। অতিরিক্ত যাত্রী চাপের জন্য এই অবস্থাটা হচ্ছে। কিছু করার নাই ভাই, হ্যাঁ যাইতেই হবে। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, আল্লাহ তাআলা যেহেতু এটা দুর্ঘটনা দিছে, এটা আমাদের মেনে নিতে হবে। ঈদে লঞ্চে করে বাড়ি ফেরার চাপও চোখে পড়ার মতো। লঞ্চে জায়গা পেতে ভোর রাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। টার্মিনালের পল্টনে লঞ্চ থামা মাত্রই ঘরমুখো যাত্রীরা হুড়মুড়িয়ে নৌযানে উঠছেন। গতকাল দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। যাত্রী পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। তবে বরগুনা, মুলাদি, ভাসানচরের লঞ্চ টার্মিনালে না আসায় যাত্রী ভোগান্তি চরমে। ভোর থেকে অপেক্ষায় হাজারো ঘরমুখো মানুষ। দীর্ঘদিন পরে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি বলেন, একই সঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহ মাঠে নারীসহ 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম সহ অন্যান্য স্থানে ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঈদগাহ মাঠে ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে যাওয়ার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান। যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। চলতি বছরেই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময়। দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে 1 মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে। চলতি বছরেই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময়। দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রীর কাছে 1 মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনো বাড়েনি। সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ মওকুফ, সেটা করা হয়ে গেছে। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি। কিন্তু গত 1 মাসে রাজনৈতিক দল হিসেবে কেন সাংগঠনিকভাবে দৃশ্যপটে নেই বিএনপি, তারও ব্যাখ্যা দেন মহাসচিব। নদীপথে আতঙ্ক, অবৈধ বাল্কহেড। ঈদকে সামনে রেখে বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ, নিয়ম না মেনে রাতে চলাচলের। এ সবটাই আবার ঘটছে নৌ পুলিশের সমঝোতার চাঁদাবাজিতে। নদীপথে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা রকম তথ্য। নাহিদ হোসেনের ক্যামেরায় মশিউর অনেকের প্রতিবেদন, আর সঙ্গে ছিলেন আরাফাত রাহান সাকিব। ঘটনাটি 10 মার্চ দুপুরের। ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মাঝ নদীতে হঠাৎ ইমার্জেন্সি বাঁক নিতে হয় লঞ্চটিকে। দানব আকৃতির এই নৌযানটির নাম বাল্কহেড। একটুর জন্য বেঁচে যায় প্রায় 150 মানুষের প্রাণ। দুর্ঘটনা এড়ালেও প্রশ্ন ওঠে, নদী পথে ঈদের সময় যাত্রীবাহী লঞ্চের বাড়তি চাপে এইসব বাল্কহেড কতটা নিরাপদ? সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ বা দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। কখনো নৌকা, কখনো লঞ্চ কিংবা ফেরির সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটছে। এই পরিস্থিতির কারণ খুঁজতে দূরপাল্লার একটি লঞ্চে উঠে কথা বলি চালকের সাথে। তাদের অভিযোগ, বেশিরভাগ বাল্কহেড কোনো নীতিমালা মানে না। রাতের বেলা দিনের বেলা বেশি করে। ওরা দিনের বেলা যেমনি ইচ্ছা সেমনি আন্দিকন্দি করে ধরে। আমরা হরন দিলেও আমাদের হরনের ওরা কোনো গুরুত্ব দেয় না। ওরা লস্কর থেকেই বলগেট চালাচ্ছে, ওদের কোনো প্রশিক্ষণ নাই। ওরা রাত্রে চলার কোনো অধিকারই নাই, কোনো অনুমতি নেই। দিনে চলার অনুমতি, রাত্রে ওরা চালায় ওদের ইচ্ছা মতো। অনেক বাল্কহেডে নেই সঠিক লাইটিং, হর্ন কিংবা সংকেত সিস্টেম। দূর থেকে দেখে ছোট নৌকা মনে হলেও কাছে গিয়ে বোঝা যায় বিশাল বাল্কহেড। এরা ইচ্ছা করে উল্টা পাল্টা চালাইয়া, পাতাল্লা চালাইয়া, সোজা চালাইয়া লঞ্চগুলো যাত্রীবাহী লঞ্চগুলির উপরে উঠাইয়া দেয়। এরপরে যাত্রীবাহী লঞ্চগুলির দোষ দেয়। চালকদের ভাষ্য অনুযায়ী মুন্সিগঞ্জ এলাকায় বাল্কহেডের উৎপাত সবচেয়ে বেশি। বিষয়টি যাচাইয়ে যাওয়া সেখানে প্রথমে একটি নিয়ম মেনে চলা নৌযানে উঠে দেখি নিরাপদ নৌযানের জন্য কি কি থাকা দরকার। সেখানে রয়েছে VHF রেডিও, নেভিগেশন সিস্টেম, পানির গভীরতা মাপার যন্ত্র, সঠিক লাইট, হর্ন এবং কুয়াশায় সংকেত দেওয়ার ঘণ্টা। এরপর বাল্কহেডে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নদীতে 3 ধরনের বাল্কহেড চলাচল করছে, বড়, মাঝারি ও ছোট বাল্কহেড, যেগুলোর প্রায় সবগুলোরই নেই আধুনিক কোনো নেভিগেশন বা যোগাযোগ।